বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বছর পর আপনি চিন্তা করেন যে আমরা এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি এবং এই পারফরমেন্স অ্যানালাইসিসের এই জায়গাটা তো অন্তত গত 10 বছর ধরে বিশ্বব্যাপী হয়ে এসেছে। আমাদের দেশে কখনোই এটা এত সিরিয়াসলি কখনো হয়নি, ডোমেস্টিক ক্রিকেটে আমরা ওইভাবে ইন্ট্রোডিউস করাতে পারি নাই। সো এইবার সেটা আমরা করাতে পেরেছি এবং সেখানে আমাদের স্টুডেন্টসরা তারা কাজ করছেন। দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন, এবং শুরু থেকে আপনি এই ব্যাপারে মিডিয়াতে কথা বলে আসছিলেন, নিজে উদ্যোগ নিয়ে বেন বর্ডার্সকে সঙ্গে নিয়ে এই কাজটাও করেছিলেন তাদের নিয়ে আর কি। সো এই পুরো প্রক্রিয়াটা কেমন ছিল, কীভাবে তাদের এই জায়গায় আসা হলো? প্রথমত আমার সবসময় একটা উদ্দেশ্যের জায়গা ছিল যে দেশের ক্রিকেটে এই যে বিকল্প প্রফেশনালস তৈরি করা, সেটা স্পোর্টস অ্যানালাইসিস যারা করেন কিংবা পারফরমেন্স অ্যানালাইসিসের সেক্টরটা, বায়োমেকানিক্স একটা সেক্টর, ফিজিওলজি একটা সেক্টর, কিংবা ফিজিওথেরাপি একটা সেক্টর, কিংবা আপনি যদি চিন্তা করেন যে আরও অনেক সেক্টর আছে যেগুলো মাঠের খেলার সঙ্গে এই প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করার জন্য ব্যবহৃত হয়। তো স্পোর্টস পারফরমেন্স অ্যানালাইসিসের জায়গাটা আপনারা জানেন যে দেবরাজ রাউত ইন্ডিয়া আন্ডার-19 এবং ইন্ডিয়া এ টিমের পারফরমেন্স অ্যানালিস্ট, তার কাছ থেকে প্রথমত আমি যখন পারফরমেন্স অ্যানালাইসিসের কোর্স করেছিলাম, এরপরে আমার চিন্তাটা হলো যে আসলে কেউ তো একা কোনো একটা সেক্টর দাঁড় করাতে পারে না, মানে আমি একা শুধুমাত্র কাজ করলাম বা আমরা 2-3-4 জন কাজ করলাম তাহলে তো সেক্টরটা দাঁড়াবে না, সামগ্রিকভাবে দেশের ক্রিকেটের উন্নতি হবে না। তখনই আসলে দেবরাজ রাউতকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। এখানে আমরা একটা কোর্স পরিচালনা করি যেখানে বিয়ন্ড বর্ডার্স তারা এই কোর্সটা অ্যারেঞ্জ করেছে, আমি সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিলাম। দেবরাজ রাউতের সঙ্গে টোটাল কমিউনিকেশনটা বা এই প্রজেক্টটা যেটার টোটাল কোঅর্ডিনেশনটা তখন আমি করেছি, এবং সেখান থেকে আমরা প্রায় 20 জন তারা পাশ করেছেন। এবং এরপরেই আসলে কথা হচ্ছিল যে এই যাদেরকে আমরা কোর্স করিয়েছি তারা আসলে কাজ কোথায় করবে, কাজ করার তো অনেকগুলো সেক্টর আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কখনোই কেউ ওইভাবে আসলে কাজ করছেন না, বা হাতে গোনা যারা বিসিবির 3-4 জন এমপ্লয়ি আছেন অ্যাজ অ্যান অ্যানালিস্ট তারা কাজ করছেন, তাও এই সংখ্যাটা তো আসলে খুবই সীমিত। তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, তার সঙ্গে আমার বিপিএলের সময় কথা হয়েছিল, তখন আমি তাকে জানিয়েছিলাম যে এরকম আমার হাতে 20 জন অ্যানালিস্ট আছেন যাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে ইনকর্পোরেট করতে পারে বা অ্যাড করতে পারে। আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট আছে, আমাদের এইজ লেভেল ক্রিকেট আন্ডার-14, 16, 18, তারপর যদি এনসিএল চিন্তা করেন প্রায় 37 থেকে 40টার মতো টিম আছে, যে সমস্ত টিমগুলোতে কোনো অ্যানালিস্ট নাই। তো ওই জায়গাটা থেকেই তখন ফাহিম সিনহার সঙ্গে কথা হয়েছিল, এবং ফাহিম সিনহা সাহেব তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে তিনি সেই চেষ্টাটা করবেন, এবং আল্লাহর রহমতে তিনি সেই চেষ্টাটা করেছেন। প্রিমিয়ার লিগের, সুপার লিগের যে টিমগুলো আছে তাদেরকে রাজি করাতে পেরেছেন যে টিমগুলোর প্রত্যেকটা টিমের সঙ্গে যদি একজন করে পারফরমেন্স অ্যানালিস্ট থাকেন তাহলে সেই টিমগুলো যেরকম উপকৃত হবে ঠিক তেমনিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যানালিস্ট পুল যদি তৈরি করতে চায়, সেই অ্যানালিস্ট পুলে এই ছেলেদেরকে অ্যাড করা যাবে। আমি যতদূর শুনেছি ফাহিম সিনহার কাছ থেকে তারা একটা পারফরমেন্স অ্যানালাইসিস সেন্টার করতে চান। তো পারফরমেন্স অ্যানালাইসিস সেন্টার করতে চাইলে সেখানে তো লোকবল লাগবে। এতদিন না হয় আমাদের একটা জায়গা ছিল যে আমাদের এই লোকবলটা ছিল না, কিন্তু যখন আমরা এই কোর্সটা পরিচালনা করালাম যেখান থেকে প্রায় 20 জনের মতো এখন অলরেডি প্রিপেয়ার্ড, অলরেডি রেডি, সো আমাদের তো ম্যান পাওয়ারের কোনো অভাব নাই। তো এটা একটা শুরু, দিস ইজ জাস্ট আ বিগিনিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বছর পর আপনি চিন্তা করেন যে আমরা এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি এবং এই পারফরমেন্স অ্যানালাইসিসের এই জায়গাটা তো অন্তত গত 10 বছর ধরে বিশ্বব্যাপী হয়ে এসেছে। আমাদের দেশে কখনোই এটা এত সিরিয়াসলি কখনো হয়নি, ডোমেস্টিক ক্রিকেটে আমরা ওইভাবে ইন্ট্রোডিউস করাতে পারি নাই। সো এইবার সেটা আমরা করাতে পেরেছি এবং সেখানে আমাদের স্টুডেন্টসরা তারা কাজ করছেন। এখনই আসলে ওই যে দেনা পাওনার যে হিসাবটা প্রফেশনাল সেক্টর হিসেবে দাঁড় করানোর জন্য অবশ্যই অ্যালাওয়েন্স বা টাকা পয়সার জায়গাটা তো অবশ্যই একটা আপগ্রেডেড বিষয় দরকার। তারপর দিস ইজ দ্য বিগিনিং। ওই ছেলেরা আসলে সেই জায়গা থেকেও কিছুটা স্যাক্রিফাইস করে কাজ করছে টু বিল্ড আপ দ্য সেক্টর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনি ক্রিকেট কালচারের কথা বলছিলেন, যেখানে আসলে ক্রিকেটার পেশা বাদে আর অন্যান্য পেশা থাকবে ক্রিকেট রিলেটেড, তো কি মনে হয় আসলে এটা কি সেই কালচারের শুরু কিনা? একটা সেক্টরের কালচারের শুরু। এখন আপনি যদি চিন্তা করেন যে আমাদের আন্ডার-14 বা 16 লেভেলে যে টিমগুলো আছে সেই টিমগুলোর সঙ্গে কয়টা টিমের সঙ্গে ফিজিও ট্রেনার থাকেন। এখন এই যে বাচ্চাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হয়তো বা আন্ডার-14 ওরা আন্ডার-12 এর বাচ্চা, কিন্তু একদম আমাদের যেটা ঘরোয়া লিগ আন্ডার-14 আছে, এখন আন্ডার-14 লেভেলে যদি ট্রেনার থাকে, ট্রেনার মানে ফিজিক্যাল ট্রেনার, তাহলে এই বয়স থেকে ওদেরকে ওই ফিজিক্যাল তাদের গ্রোথটা বা তাদের বডি বায়োমেকানিক্সটা কেমন হবে সেগুলো সম্পর্কে অনেক ওয়াকিবহাল থাকা যায়। সেটা কিন্তু আন্ডার-18 লেভেলে গিয়ে খুব বেশি কাজে আসে না।
তো এই সেক্টরগুলো ডেভেলপমেন্টটাও আসলে দরকার। এখন আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি পারফরমেন্স অ্যানালাইসিসের যে জায়গাটা, এই সেক্টরটাকে এনরিচ করতে, এই সেক্টরটাকে ইন্ট্রোডিউস করতে বাংলাদেশে। বিয়ন্ড বর্ডার্স তারা এই কোর্সটা আয়োজন করেছে। শুধুমাত্র ইচ্ছা থাকলে তো হয় না, পৃষ্ঠপোষকতা, ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো আমার যেহেতু ইনভেস্টমেন্ট করার ওই ক্যাপাবিলিটির জায়গাটা নাই, বিয়ন্ড বর্ডার্স সে কাজটা করেছে। সো আমি ভিশনটা দেখেছি, বিয়ন্ড বর্ডার্স সেখানে সহযোগিতা করেছে। আমরা 5 জনকে এখন প্রিমিয়ার লিগে অ্যানালিস্ট হিসাবে কাজ করাচ্ছি। এখন এখান থেকে আস্তে আস্তে এই কালচারটা এইভাবেও বিল্ড আপ হবে। কোনো প্লেয়ার যদি নিজেরা চিন্তা করে ইন্ডিভিজুয়ালি কোনো অ্যানালিস্টের সঙ্গে কাজ করতে চায়, তার কোনো ভুল ভ্রান্তি নিয়ে তার নিজের সেলফ আপগ্রেডেশনের জন্য, সেই সুযোগটাও কিন্তু থাকছে। সো এইভাবেই তো আসলে স্ট্রাকচার আপলোড হবে। আপনি পারফরমেন্স অ্যানালিস্টের কথা বলেছিলেন, বাট আরও বললেন যে সেখানে ফিজিও হতে পারে বা বায়োমেকানিক্স আরও অন্যান্য সেক্টর গড়ে উঠতে পারে। সো কাদের আহ্বান করতে চান আসলে আপনি যদি এই কালচারটা গড়ে উঠতে যায়? না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে ফিজিওথেরাপি এই ডিগ্রিটা তো অনেকেই নিচ্ছেন, কিন্তু তাদের অ্যালোকেশনটা, তাদের জব সেক্টরে অ্যালোকেশনের জায়গাটা তো খুব কম। তো আমার তো কথা এটাই যে আমাদের আন্ডার 14, 16, 18 যে টিমগুলো আছে, আমাদের ক্রিকেটেই আমি যদি পার্টিকুলারলি বলি, প্রত্যেকটা টিমের সঙ্গে ফিজিওথেরাপিস্ট দেওয়া দরকার। আমি যদি বলি যে ট্রেনার, মাঝখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড লেভেল 1, লেভেল 2 ট্রেনার কোর্স করেছে, ফিজিক্যাল ট্রেনার। এই ট্রেনার কোর্সগুলো আরও বেশি ফ্রিকোয়েন্টলি হওয়া দরকার, কারণ আমাদের অনেক ম্যান পাওয়ার দরকার। আমি যেটা বললাম যে আমাদের অন্তত 40টা পেশাদার টিম আছে এই ঢাকা লিগের টিম ছাড়া গেম ডেভেলপমেন্টের আন্ডারে 40টা টিম আছে, বা আপনি যদি এনসিএল, বিসিএল সব মিক্স করেন। সো সেখানে আপনি যদি চিন্তা করেন যে 30 জন করে আপনার অ্যানালিস্ট, 30 জন করে ফিজিও, 30 জন করে সেই জায়গাটায় যেটা বলছিলাম ট্রেনার। আবার ঢাকা প্রিমিয়ার লিগ আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লিগ মিলে আরও 78টা ক্লাব। সো আপনি চিন্তা করেন যে কত ম্যান পাওয়ার দরকার আসলে। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ম্যান পাওয়ার যে নাই সেরকম না, ফিজিওথেরাপিস্ট আছেন অনেকে, কিন্তু কাজের সেক্টর নাই। তো একটা জায়গায় শুরু হলে আমার কাছে মনে হয় এরপরে সবার কাছ থেকেই ওই কালচারটা আসবে। এখন ঢাকা লিগের ক্ষেত্রে যে বিষয়টা, যে প্লেয়ারদের পেমেন্টই অনেকে এনশোর করতে পারেন না, এদের পেমেন্ট এনশোর করতে পারবেন কিনা। সো ঢাকা লিগটা হয়তো একটু পরে, কিন্তু ক্রিকেট বোর্ডের আন্ডারে যেগুলো আছে আমার কাছে মনে হয় যে খুব ইজিলি অ্যালোকেট করা যায় যদি সদিচ্ছা থাকে। আমার মনে হয় যে ফাহিম সিনহা যিনি আছেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তিনি যথেষ্ট আন্তরিক এই ব্যাপারে এবং তিনি সেই চেষ্টাটা করছেন।